আচ্ছা, শুরু করে দিয়েছি রেকর্ডিং। হ্যাঁ, ক্লাস শুরু করতেছি। আজকে আমি তোমাদের নতুন চ্যাপ্টার পড়াচ্ছি। এটা বইটা একটা নতুন অন্য বই, ক্রফোর্ডের বই। এটা আমি তোমাদের টিমসে দিয়ে দিয়েছি, সবাই ডাউনলোড করে নিও টিমস থেকে। আর এই বই থেকে একটা চ্যাপ্টারই পড়াবো, যেটা শুধু চ্যাপ্টারটা দিচ্ছি, পুরো বইটা দিয়ে নিয়ে আর কি। প্লাস্টিককে আমি তো পলিমার সম্পর্কে পড়িয়েছি, কিন্তু পলিমারকে আসলে প্রসেস না করে সার্ভিসে দেওয়া হয় না, বলতে গেলে কখনোই দেওয়া হয় না আর কি। তো পলিমার তো প্রথমে সিনথেসাইজ করতে হবে, করার পরে এটাকে প্রসেস করে তারপরে অ্যাপ্লিকেশনে দেওয়া হয়। তোমার তো সিরামিক মেটাল বোধহয় পড়ে আসছো, অনেক নিশ্চয়ই জানো অনেক কিছু আর কি। সেটার তুলনায় সেটার তুলনা করলে প্লাস্টিকের কি অবস্থা বলো দেখি? প্লাস্টিকের প্রসেসিং কি সহজ হবে না কঠিন হবে, কি মনে হয়? মেটালের তুলনায়, সিরামিকের তুলনায় প্লাস্টিক বা পলিমারকে প্রসেস করা কি ইজি হবে না টাফ হবে? ডিপেন্ড করে স্যার। হ্যাঁ, ডিপেন্ড করে, কিন্তু ওভারঅল একটু বলো চিন্তা করে। মানে টেম্পারেচার কিরকম পলিমারের? মেলিং টেম্পারেচার কি অবশ্যই কম? ইয়েস স্যার। এক্ষেত্রে যখন প্রসেসিং করবা টেম্পারেচারটা অবশ্যই কম লাগবে। তারপরে কি পলিমার কি লাইট ওয়েট, অনেক অনেক ইজি প্রসেস করা। তো এই দুটো কারণে ছাড়া কি তুমি বলো, সুমিত বলো দেখি, বা অন্য কেউ বলো দেখি। আমি যেগুলো বললাম সেগুলো তো খুব ইজি, এগুলোর জন্য কি পলিমার প্রসেস করা অনেক সহজ। কিন্তু সুমিত একটাকে বললো যে মানে বলা যাচ্ছে না, কেন বলা যাচ্ছে না? কি সমস্যা মনে হচ্ছে কিছু পলিমার প্রসেসিং এর সময়? কেমিস্ট্রি প্রবলেম আছে, একটু তো প্রবলেম আছে। তো সেই হিসাবে তোমাকে ডিজাইন করতে হবে। সেটা হয়তো একটু কিছুটা টাফ আছে, কিন্তু খুব কি এফেক্ট করবে প্রসেসিং কে, যে কেমিস্ট্রিটা কি একটু যদি কম বেশি হয়, বা কম্পোজিশন যদি একটু কম বেশি হয়, কি মনে হয়? একটা হতে পারে থার্মোসেট থার্মোপ্লাস্টিক হলে তখন হয়তো বা তোমার যে প্রসেসিং যে এগুলো ইউজ করবা সেগুলো কিছুটা হয়তো বা মডিফাই করতে হবে। তো ওভারঅল কি খুব বেশি চেঞ্জ আসবে? মনে করো দুটো থার্মোপ্লাস্টিক একটুখানি কম্পোজিশন কম বেশি, তাহলে কি কোনো কি চেঞ্জ আসবে প্রসেসিং টেকনিক? কি মনে হয় তোমাদের? বা ভ্যারিয়েবল যদি থাকে তাহলে কিসের উপর ডিপেন্ড করবে বলো তো? শোনা যাচ্ছে কি আমার কথা? ইয়েস স্যার। মেইন ফ্যাক্টর গুলো কি হবে, যে আমি কোন প্রসেসিং টেকনিককে আমি ইউটিলাইজ করব, সে ডিপেন্ড করবে মেইনলি কিসের উপর বলো? থার্মাল ফ্যাক্টর কিছু থাকবে, ভিসকোসিটি, সো অন সো ফর্থ। মেইনলি হচ্ছে থার্মোপ্লাস্টিক বা থার্মোসেট কিনা সেটার উপরে আর কি, মানে পলিমারটা কি ধরনের এটার উপর একটু ডিপেন্ড করতে পারে। আরেকটা করবে হচ্ছে তুমি কি ধরনের প্রোডাক্ট চাও, প্রোডাক্টের শেপ অনুযায়ী কিন্তু, প্রোডাক্টের সাইজ অনুযায়ী কিন্তু অনেক সময় প্রসেসিং টেকনিক গুলো ডিফারেন্ট হবে। মেইনলি এই দুটো ফ্যাক্টর, যে তুমি কি পলিমারকে প্রসেস করছো, এটা থার্মোপ্লাস্টিক নাকি থার্মোসেট। আর একটা হচ্ছে যে তুমি কি শেপের প্রোডাক্ট চাও, সেটার উপর ডিপেন্ড করে দেখবা যে পরে যখন পড়াবো দেখবা যে তোমার প্রসেসিং টেকনিক গুলো ডিফারেন্ট হবে আর কি। আচ্ছা, তোমরা তো মেটাল সিরামিক পড়ে আসছো, তো পলিমারকে প্রসেস করতে হবে, এখানে কি কি স্টেজ থাকতে পারে প্রসেসিং এর? পলিমারকে তুমি বানিয়ে ফেলেছো, এটাকে শেপ দিবা, তাই তো? প্রসেস করবা মানে কি, কোনো একটা শেপ দিবা। তাহলে কি কি স্টেপ থাকতে পারে প্রসেসিং এর মধ্যে? আইডিয়া আছে কারো? প্রথমে তো মেল্ট করতে হবে। মেল্ট করতে হবে, ফুলি কি মেল্ট করতে হবে? এটা বলতে একটু কঠিন। কিন্তু পার্শিয়াল, অনেক সময় অনেক সময় ফুল মেল্ট করা হয়, অনেক সময় পার্শিয়াল মেল্ট করা হয়। তারপরে প্রথমে তাহলে কি হিট করতে হবে, এরপরে কি কি থাকতে পারে স্টেপটা? মেল্ট তো করে ফেললা, এরপরে কি করবা? শেপ দিবা, শেপ দেওয়ার পরে লাস্ট স্টেপে কুল করতে হয়। তাহলে মেইনলি তিনটা স্টেপ পলিমার প্রসেসিং অপারেশনে, যে কোনো অপারেশনে তিনটা স্টেপ থাকবে: হিটিং, শেপিং আর কুলিং। প্রথমে হিট করে হাই মেল্ট করতে হবে, সিবি মেল্ট করতে হবে। এরপরে কি করতে হবে? এটাকে শেপ দিতে হবে এবং লাস্টে কুল করতে হবে। মেইনলি তিনটা সাইকেলই থাকে পলিমার প্রসেসিং এ। কোনো সময় এগুলা কন্টিনিউয়াস একটা পর একটা করে ফেলা হয়, কখনো একটু গ্যাপ দিয়ে করা হয়। মানে প্রসেসটা কন্টিনিউয়াস, অনেক বেশিরভাগ সময় কন্টিনিউয়াস, কোনো ক্ষেত্রে নন কন্টিনিউয়াস হলেও হতে পারে আর কি। আচ্ছা, এটা কি ম্যাস প্রোডাকশন করা যাবে পলিমার প্রসেসিং এর সময়, কি মনে হয়? প্রোডাকশনই তো স্যার করা হয়। হ্যাঁ, জেনারেলি করা হয়, কারণ বেশিরভাগ সময় দেখা যায় কি প্রসেসটা কন্টিনিউয়াসই হয় আর কি। মানে একটার পর একটা স্টেপ করে এটাকে প্রোডাক্টটা তৈরি হয়ে যায়। এই জন্য দেখা যায় কি বেশিরভাগ সময় পলিমার প্রসেসিং এর সময় ম্যাস প্রোডাকশনই করা হয়, যার জন্য খরচ অনেক কমে যায়। আরেকটা জিনিস এখানে একটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে তোমার কি ধরনের শেপ করা যায়, এটা কি তোমাদের আইডিয়া আছে? একবারে কি ফিনিশ প্রোডাক্ট করা হয়, নাকি সেমি ফিনিশ প্রোডাক্ট করা হয়, সেটাকে পরে ফিনিশিং করা হয়, এটা কি জানো কেউ?
তোমরা তো নিশ্চয়ই যাও না কোনো পলিমার নিজ থেকে গেছো তোমরা কোথাও, কোনো পলিমার যেখানে বানায় বেঙ্গল প্লাস্টিক গেছো কোথাও তোমরা? নো স্যার। ঘরের চেষ্টা করে পাই না তো। এখন আমি অনেক আগে একবার নিয়ে গেছিলাম, কিন্তু এখন তো এবার তো সম্ভবই না। মানে আমি একবার নিয়ে গেছিলাম, কোন ব্যাচকে জানি নিয়ে গেছিলাম, যে পরে বেঙ্গল প্লাস্টিকে নিয়ে গেছিলাম, ওরা দেখছিল আর কি। যেটা হয় যে বেশিরভাগ সময় ফিনিশ প্রোডাক্ট তৈরি করে, কোনো কোনো সময় করে না, বেশিরভাগ সময় করে আর কি। মানে একবারে যখন পলিমার ইউনিট থেকে প্রসেসিং ইউনিট থেকে বের হয় তখনই পলিমারটা শেপ পেয়ে যায় আর কি। বেশিরভাগ সময় দেখা যায় কি ফাইনাল প্রোডাক্ট তৈরি হয়ে যায়। এই সবগুলো কারণে আসে কি পলিমার প্রসেসিং বলতে গেলে মেটাল সিরামিক থেকে অনেক সহজের। তো আমি একটা একটা করে বলতে থাকবো যে প্রসেস টেকনিক গুলো এখন ইউটিলাইজ করা হয় ওয়ার্ল্ডে বা বাংলাদেশে, সেগুলো একটু আমি বলবো আর কি। দেখো প্রথমেই আছে হচ্ছে এক্সট্রুশন। এটা কি নাম শুনছো তোমরা? ইয়েস স্যার। এক্সট্রুডার, মেশিনের নাম হচ্ছে এক্সট্রুডার, আর টেকনিকের নাম হচ্ছে এক্সট্রুশন। এটা তো পলিমারে, তোমরা কি এটা কি অন্য কোথাও দেখেছো বা পড়েছো, মানে সিরামিকের সময় বা অন্য কিছুর সময় কি পড়ানো ইয়েস স্যার। ও তাহলে তো একটু জানো। ছবি, এখানে একটা ছবি দেওয়া আছে, ছবিটা এরকম কি দেখছিলা? সিস্টেমটা ছবি একটা দেওয়া আছে এখানে, এরকম কি নাকি একটু ডিফারেন্ট দেখছিলা? এটা কি কি প্রসেস করছিলা, সিরামিক? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে তখন যে এক্সট্রুডারটা ছিল সেটা কি পলিমার এক্সট্রুডার থেকে কি ডিফারেন্ট নাকি একই? ছবি দেখে কি কিছু আইডিয়া করা যাচ্ছে এখানে কি হচ্ছে? মোটামুটি হয়তো একই। দেখো এখানে মাঝখানে মেইন ইউনিটটা হচ্ছে যে মাঝখানে যে একটা ব্যারেল আছে, যে বড় চওড়া, এটা হচ্ছে ব্যারেল। আর ব্যারেলের মধ্যে কি আছে, একটা স্ক্রু আছে। তো এক্সট্রুডার স্ক্রুটা কি করে, জাস্ট খালি ঘুরতে থাকে, এটা সামনে পিছনে কিন্তু আসে না, খালি খালি জাস্ট কি ঘুরতে থাকে। এই ব্যারেলটা হচ্ছে কি, যে পুরাটা হচ্ছে ব্যারেল বলে। ব্যারেলের দেখো মাঝখানে একটা স্ক্রু আছে, যে এখানে কি একটা স্ক্রুটাকে অবশ্যই ঘোরানো হবে, স্পিড ভ্যারি করা যায়। আর দেখো ব্যারেলের উপরে নিচে কি আছে, হিটার আছে। আচ্ছা, যেখানে যে পলিমারটাকে প্রসেস করতে হবে সেই পলিমারটা জেনারেলি পাউডার বা গ্রানুলার শেপের হয় যদি এক্সট্রুডাইজ করতে হয়। এটা একটা হপার আছে, হপারের মধ্যে পলিমারটা থাকে। আচ্ছা দেখো, তাহলে আর কি বললাম, হপার বললাম, ব্যারেল বললাম, স্ক্রু বললাম, হিটার। আচ্ছা দেখো, ইয়ার পরে ব্যারেলের পরে এখানে একটা ফিল্টার আছে, ফিল্টারটা পরে ফাংশন বলছি। আর লাস্ট হচ্ছে ডাই। ডাইয়ের মধ্যে যখন পলিমারটা পাস করবে, পলিমারটা শেপ নিয়ে নিবে। ডাইটার উপরে ডিপেন্ড করবে যে পলিমারটা আউটপুটটা কি শেপের হবে। এটুকু তো ক্লিয়ার বোধহয়? এখানে হিটার গুলার কাজ কি হতে পারে বলো দেখি, বলতে পারবা? প্লাস্টিক গুলোকে মেল্ট করা। ইনিশিয়ালি হিট করা এবং পরে মেল্ট করা, ঠিক আছে? এটা হচ্ছে হিটার করার কাজ। পলিমারটা ইনিশিয়ালি পাউডার আছে, গ্রানুল আছে, সে কি হপারে আছে। হপার থেকে যখন প্রসেস শুরু হবে, হপার থেকে আসবে কোথায়, ব্যারেলের ভিতরে। ব্যারেলের ভিতরে যখন এখানে এসে পড়বে, এখানে স্ক্রুটা কি ঘুরছে। তাহলে পলিমার গুলো কি হবে বলো দেখি, এখান থেকে কোন দিকে যাবে, সামনের দিকে যাবে না কোন দিকে যাবে? এখানে সামনের এসে দিকে পড়লো, যাবে স্যার। সামনের দিকে যাবে, সামনের দিকে যাবে, সামনের দিকে যাবে। আচ্ছা, আর কি কিছু হবে? শুধু কি সামনের দিকেই পাস হবে না আরো কিছু হবে? এটার মধ্যে কি মিক্সিং হবে? এটা মিক্সিং কি হবে পলিমারটার মধ্যে? ইয়েস স্যার। কিছু কিছু মিক্সিংও হবে। আচ্ছা দেখো, এখানে যেটা বলতেছে, টোটাল যে স্ক্রুটা আছে, এটা লেন্থটাকে মেইনলি তিনটা ভাগে ভাগ করছে। ফিড জোন, কম্প্রেশন জোন, আর হচ্ছে মিটারিং জোন। ফিড জোনটা হচ্ছে প্রথমে যেখানে হপার এসে পড়বে, প্রথমে সেটাকে হচ্ছে ফিড জোন। ফিড জোনে দেখো মোটামুটি, দেখো এখান থেকে এখানে মোটামুটি স্ক্রু ডায়ামিটার কিন্তু একই আছে। তো পলিমারটা এসে পড়তেছে ফিড জোনে। ফিড জোনের কাজ কি, জাস্ট যে পলিমারটা এখানে আসবে সেটাকে সামনের দিকে পাস করে দিবে। আর অবশ্যই যেহেতু হিটার আছে, কিছুটা হলো প্রিহিট হবে এবং ইন্টার মিক্সিং হবে আর কি। তো কতটুকু পলিমার পাস করবে সামনের দিকে, সেটা কি ইম্পর্টেন্ট? কি মনে হয়? মানে যদি বেশি পাস করে তাহলে কি হবে, যদি কম পাস করে তাহলে কি হবে? কার আইডিয়া আছে? তো দেখো, বেশি যদি পাস করে তাহলে কি এখানে পলিমার স্ট্রাক মানে একসাথে জমা হয়ে যেতে পারে, তখন প্রসেসিং এর সমস্যা হতে পারে। আর যদি একদমই কম আসে তাহলে কি হবে, যে পরিমাণ পলিমার দরকার প্রোডাক্টের জন্য, সেই পরিমাণ দেখা যায় পলিমারই আসবে না। এই জন্য কি ফিড জোনের আরেকটা কাজ হচ্ছে, যে পরিমাণ পলিমার সামনের দিকে পাস করা দরকার প্রোডাক্ট তৈরির জন্য, সেই পরিমাণ পলিমারই ফিড জোনটা পাস করতেছে। আর একটা ফাংশন হচ্ছে, যদি হিটার আছে কি হবে, প্রিহিট হয়ে যাবে। আর যেহেতু স্ক্রুটা ঘুরতেছে, কিছুটা কিছুটা মিক্সিং হবে। এগুলো হচ্ছে ফিড জোনের কাজ। এরপরে কম্প্রেশন জোন। কম্প্রেশন জোনের কাজ কি হয় বলো? আমার কথা কি শোনা যাচ্ছে? তোমরা একটু কথা কম বলতেছো আজকে। শুনতে পাচ্ছি স্যার। কম্প্রেশন জোনে দেখো ডায়ামিটারটা কি একই আছে নাকি চেঞ্জ হচ্ছে? স্ক্রু ডায়ামিটার কিছুটা বাড়ছে স্ক্রু ডায়ামিটার। বাড়ছে। তো বাড়ার কারণ কি বলো দেখি, কি হতে পারে?
স্কুইজ করে ডায়ের দিকে ঠেলে দেওয়া পুরো প্রস্তুতি। হ্যাঁ, এটা যে ডায়ামিটার বাড়া মানে কি, ওখানে ওপেন স্পেস কমে যাওয়া, তাহলে স্কুইজ হওয়া, পলিমারটা যে এখান থেকে পাস হচ্ছে এটা মিক্সিং তো হচ্ছে, স্কুইজ হচ্ছে। স্কুইজ হলে দেখা যায় কি এর মধ্যে যে কোনো এয়ার পকেট থাকে সেগুলো কি বের হয়ে যাবে। আর আরেকটা জিনিস হবে, যেহেতু স্পেস কম, অবশ্যই কি হবে, স্কুইজ হওয়ার সময় মিক্সিং একটু বেটার হবে। এই দুটাই হচ্ছে মেইনলি কম্প্রেশন জোনের কাজ। এরপরে হচ্ছে মিটারিং জোন। মিটারিং জোনের কাজ কি? আচ্ছা দেখো, কম্প্রেসর জোনে কি হচ্ছে, আস্তে 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 ডায়ামিটারটা বাড়ছে স্ক্রুর। যখন মিটারিং জোনে আসলো তখন কিন্তু ডায়ামিটারটা আবার কনস্ট্যান্ট রয়ে গেল। তো মিটারিং জোনের কাজ কি হতে পারে বলো দেখি? ডায় একদম শেষ মুহূর্তে ঠেলে দেওয়া। ডাইসের মধ্যে তো ঠেলে দিবেই সে। আরেকটা কাজ হচ্ছে যে মানে মিটারিং মানে কি, সেটা মনিটর করবে। তার মানে কি, যে পরিমাণ আউটপুট, যে পরিমাণ পলিমার বের হয়ে আসা দরকার পুরাটা তৈরির জন্য, সেই পরিমাণ পলিমারই সে পাস করবে, বেশি পাস করবে না। এটা একটা হচ্ছে মিটারিং জোনের কাজ। মেনলি হচ্ছে এই তিনটা জোনই আছে। আর কোনো কোনো ক্ষেত্রে আরেকটা জোন আছে, এটা আমি একটু পরে বলতেছি। মেনলি নরমালি এক্সট্রুডারে ফিড জোন থাকে, কম্প্রেশন জোন থাকে, আর হচ্ছে মিটারিং জোন থাকে। এই তিনটা যে জোন বললাম, এই তিনটা জোনের লেন্থ কি কম বেশি হওয়ার কি দরকার আছে কোনো সময়, বা পলিমার যদি ভ্যারি করে, এই তিনটা জোনের লেন্থ কি কম বেশি হওয়ার কি কোনো প্রয়োজন আছে? কি মনে হয় বলো? মনে এইটুকু হচ্ছে ফিড জোন, এইটুকু কম্প্রেশন জোন, এইটুকু মিটারিং জোন। এগুলা কি একটু কম বেশি হওয়ার দরকার আছে? এটা একটু ছোট হলো, এটা একটু বড়, এই জোনটা বড় হলে, এরকম কি কোনো সময় দরকার হতে পারে? হতে পারে। কোনো কি আইডিয়া আছে তোমাদের? পুরোপুরি বলতে পারবো না, কিন্তু হতে পারে। হ্যাঁ, হতে পারে, আসলে হয় আর কি। যেমন মনে করো যে কম্প্রেশন জোনে যদি তুমি একটা এমন একটা পলিমারকে প্রসেস করতেছো যেটা যেটা কি খুব সহজেই মেল্ট হয়ে যায়, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে, আচ্ছা এখানে মেল্ট মেল্ট সবচেয়ে, আচ্ছা এই তিনটা জোনের মধ্যে মেল্ট কোথায় বেশি হবে বলো দেখি? ফিড জোন, কম্প্রেশন জোনে, মিটারিং জোনে। তিনটা কিন্তু একই ধরনের হিটারই আছে। দেখো এখানে হিটার কিন্তু তিনটা জোনেই একই সমান। স্ক্রুর ভ্যারিয়েশনের জন্য কোন একটা জোনে কি বেশি পরিমাণে মেল্ট হওয়ার সুযোগ আছে পলিমার, বা মিক্সিং কোথায় বেশি হচ্ছে, কোন জোনটাতে বলো দেখি? এটা স্যার বলাটা কঠিন, কিন্তু আমি আমার মনে হচ্ছে যে কম্প্রেশন জোনে একটু বেশি হওয়ার কথা না, যে এখানে এখানে যেহেতু ক্রস সেকশনটা ভেরি করছে। কনসেন্ট্রেশন যেহেতু ভ্যারি করতেছে, কাজে এখানে আসলে মেন মিক্সিংটা, মেন কম্প্রেশনটা এখানেই হচ্ছে। এবার চিন্তা করে বলো তাহলে, যে যে টোটাল যে টোটাল লেন্থ তো মনে করো ফিক্স আছে। এখন কম্প্রেশনটাকে ছোট করা দরকার কি বড় করা দরকার, এটা কি সব পরিমাণের ক্ষেত্রে একই হবে নাকি একটু ভ্যারি করতে পারে? যদি মিক্সিং মেল্টিং এর প্রয়োজনের উপর নির্ভর করে। মিক্সিং এর তোমার সব জায়গাতেই হতে হবে, তাই না? তুমি মানে মানে মিক্স না ইন্টেন্সিটি করো, আর কি। হ্যাঁ, মিক্স তো সবগুলো, যে কোনো পলিমারের ক্ষেত্রে মিক্স যদি না হয় তাহলে তো কি প্রোডাক্টের কোয়ালিটি তো ইউনিফর্ম হবে না। মিক্স তো হইতেই হবে। কোন কোন পলিমার যেমন টিকটক, যেমন মনে করো নাইলনটা কি খুব সহজে মেল্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে নাইলনের ক্ষেত্রে কম্প্রেশন জোনটা লেন্থটা কি কম হওয়া দরকার না বড় হওয়া দরকার? এখানে যেহেতু সবচেয়ে বেশি মেল্টিং হয়, সুতরাং হয়তো একটু কম হলেও ক্ষতি নেই। কম হলেও হয়, তো অনেক সময় এখানে যে মানে জেনারেলি কমই হবে, কতটুকু কম হবে সেটার উপর ডিপেন্ড করতে পারে, কিন্তু অবশ্যই অন্যান্য পলিমার থেকে একটু কম হবে। কোনটা কম হবে? এই যে কম্প্রেশন জোনের যে লেন্থ, এখানে মনে করো কয়টা, চারটা পিচ আছে, তেমন হতে পারে তিনটা পিস দরকার বা দুটা পিস দরকার। জেনারেলি বলতে গেলে বলতে হবে কি তোমার, মানে একটু হলেও কম্প্রেশন জোনটা ছোট হবে। কোন ধরনের পলিমারের ক্ষেত্রে এটা কি বেশি হওয়া দরকার আছে কম্প্রেশন জোনটা? তাহলে যেগুলো মেল্টিং রেঞ্জ অনেক বেশি বা খুব হিট সেন্সিটিভ, যাদের ধীরে ধীরে হিট আপ করতে হয়, তাদের ক্ষেত্রে হয়তো হ্যাঁ, একটু সেগুলোর বাড়বে। ক্ষেত্রে কম্প্রেশন জোন একটু লম্বা হয়। যেমন এখানে প্রধান দেওয়া আছে পিভিসি। পিভিসি খুব বেশি সেন্সিটিভ, টেম্পারেচারের সাথে খুব বেশি সেন্সিটিভ, তার প্রপার্টি খুব বেশি ভ্যারি করে। যার জন্য যদি যেগুলো হিট সেন্সিটিভ পলিমার যেমন পিভিসি, সেগুলোর ক্ষেত্রে কম্প্রেশন জোনটা নরমাল অন্য যে কোনো ম্যাটেরিয়ালের যদি প্রসেস করতে হয় তার থেকে এই লেন্থটা একটু বেশি করতে হবে। তাহলে এইভাবে কি তোমার কম্প্রেশন জোনটা লেন্থ আসলে কম বেশি হয়, কোন পলিমার প্রসেস করবে তার উপর ডিপেন্ড করে স্ক্রুটাকে চেঞ্জ করতে হয়। ঠিক আছে। এখানে একটা ছবিতে 120 ডিগ্রি 90 ডিগ্রি এই দাঁতগুলোর এরকম সাইজ কেন, মানে স্ক্রু গুলোর? আচ্ছা বলো, তুমি বলো, অন্য কেউ বলতে পারবা? এখানে কি অ্যাঙ্গেলটা কম বেশি হলে কি কোনো আউটপুটে কি ভ্যারিয়েশন হবে? যদি স্ক্রুটার সাইজ যদি ডিফারেন্ট হয়, শেপ যদি ডিফারেন্ট হয়, তাহলে কি কম্প্রেশন কি ডিফারেন্ট হবে না হবে না? ডিফারেন্ট হবে, কিন্তু তাহলে সামনের দিকে এবং পেছন দিকে দুই দিকের পিচ ডিফারেন্ট রাখা কি কোনো সুবিধা আছে? সেটাই বলো। আমি 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 আসলে এটা আমি চিন্তাও করিনি, আমি ছবিটা দেখিও না, আমি উপরটা পড়ায় চলে যাই সবসময় আর কি। ওর প্রশ্ন হচ্ছে যে দুই দিকে দুরকম করে কি কোনো কি অ্যাডভান্টেজ পাওয়া যাবে? অন্য কেউ বলতে পারবা?
স্ক্রুটা যদি স্ক্রুটার অ্যাঙ্গেল একদিকে 90 ডিগ্রি দেওয়া আছে একদিকে 120 দেওয়া আছে, এরকম কি দরকার ছিল, নাকি একরকম 90-90 হলেই ভালো ছিল? কেউ বলতে পারবে? আচ্ছা, একই যদি হইতো তাহলে কি হতো আর এখানে কি হইতো বলো দেখি, এখানে কি কোনো কি চেঞ্জ আসবে? এখানে স্যার মোটামুটি সারফেসে, স্ক্রুয়ের সারফেসের উপর রোটারি রোটারি মোশন আর আর ফ্লুইড স্লিপ, এই দুটোর ব্যালেন্সের মধ্যে হয়তো কিছু একটা ঘটতো। এখানে স্যার পরের মেকানিজম গুলো যেখানে আছে সেখানে সেখানে ব্যাক। সেখানে সেখানে পড়তে হতো আসলে, আমি ওইটা অত ডিটেল তো পড়াতে পারতেছি না, এটা একটা ঠিক কথা বলছো তুমি, আসলে মেকানিজম পড়লে হয়তো বা একটু ডিটেল আইডিয়া পাওয়া যেত। ওখানে স্যার একটা পরে মেকানিজম, একটা ব্যাক প্রেসারের কথা বলা আছে। ওখানে বলা হচ্ছে যে এখানে যেহেতু ফিল্টারটা যদি শেষ প্রান্তে দিয়ে দেওয়া হয়, তাই ফিল্টারের জন্য একটা ব্যাক প্রেসার ক্রিয়েট করে, এই ব্যাক তা তো প্রেসারটাকে করবেই, আটকাতে হয়। ওর তো সেজন্য তাহলে তো এরকম 90 ডিগ্রি থাকলেই ভালো ছিল না? হ্যাঁ, তাহলে সামনের দিকে 90 ডিগ্রি, কিন্তু স্যার পেছন দিকে এতটা হয়তো ব্যাক প্রেসারের দরকার নেই। কিন্তু কিন্তু পেছন দিকে স্মুথলি চলে যাবে, হয়তো একটু স্ল্যান্ট করে দিয়েছে, সেটা হতে হতে পারে। পারে, সেটা হতে পারে, এখানে মিক্সিং হয়তো একটু ডিফারেন্ট হবে আর কি। সব ক্ষেত্রে কিন্তু এরকম না, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আমার 90 ডিগ্রিও আছে, মানে আমি দেখছি আর কি, যে একদম সব ক্ষেত্রে যে এরকম 120 করে রাখবে এরকম কিন্তু না, এটা না কিন্তু ভ্যারি কিন্তু করে। স্যার ওই কোণাটা একটু শার্প থাকলে, দেখুন 90 ডিগ্রিটা হচ্ছে সামনের দিকে, মানে প্রেসার ফ্লোটাকে আটকাতে হলে সামনের দিকে 90 ডিগ্রিতে বাধা খেয়ে আসতে হবে। এটা ঠিক কিন্তু আছে, তাহলে এটা ঠিক আছে, ব্যাক ফ্লো চেক করা তো এটা এটা হতে পারে যে যদি কোনো ব্যাক প্রেসার সেটাকে এখানে এখানে বাধা দিয়ে দিচ্ছি, এটা ঠিক আছে। কিন্তু স্যার এখন পেছন দিকে যদি 90 ডিগ্রি দেওয়া হতো, তবে আমরা ফ্লুইড মেকানিক্সে যে পড়ে এসেছি যে যে টি শেপের একটা ব্যান্ড দেওয়া হলে, টি শেপের ব্যান্ডটা যেখানে আটকে যায় সেখানে অনেকটা প্যারাবোলা বা হাইপারবোলা, হ্যাঁ হাইপারবোলার মতো করে ফ্লোটা বেঁকে যায়। কিন্তু কিন্তু পেছনে আবার একটা আনকন্ট্রোলড ওয়েকের সৃষ্টি হয়, যে ওয়েকটা হয়তো পুরো সিস্টেমটাকে প্রেসারাইজ বা ডিস্টেবিলাইজ করতে পারে। হয়তো সেই স্টেবিলিটিকে, হয়তো একটু স্টেবিলিটি দেওয়ার জন্যই এটাকে একটু হ্যাঁ তাহলে একটু হতে পারে, স্ল্যান্ট করে হ্যাঁ দেওয়া তাহলে হতে পারে। সেটা কারণ হতে পারে, সেটা হতে পারে আর কি। ঠিক আছে, কিন্তু সব ক্ষেত্রে যে এরকম হবেই সেরকম কিন্তু না, অন্যরকম হতে পারে। মানে আচ্ছা এরপর অ্যাকচুয়ালি অ্যাঙ্গুলার ভ্যালু গুলো হয়তো জানবো না, কিন্তু প্রবাবলি স্ল্যান্টিং এর অ্যাঙ্গেলটা হয়তো বুঝতে পারবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে যদি তুমি আঁকলে আঁকতে পারো, এরকম যদি তোমার পরীক্ষা আঁকতে হয় এরকম আঁকলে আঁকতে পারো, সমস্যা নেই আর কি। যদি আঁকতে বলে এত ডিটেল হয়তো আমি আঁকতে বলতে না বলতে পারি আর কি। আচ্ছা এরপর একটা ভ্যালু দেখো দেখানো, একটা টেবিল ফিগার দেখানো হচ্ছে, এটা বলছে যে যে একই মনে করো একটা ব্যান্ড ডায়ামিটার আছে এবং মানে কোন পলিমারের জন্য কোন কিরকম আউটপুট, সবগুলা পলিমার কিন্তু ধরো তোমার একই একই এক্সট্রুডার ইউজ করতেছো, প্রসেসিং প্যারামিটার একই আছে, তখন দেখা যাবে কি ডিফারেন্ট পলিমারের ক্ষেত্রে আউটপুট ডিফারেন্ট আসবে। এটা কেন বলতে পারবা? স্যার ভিসকোসিটি, ভিসকোসিটি ভিসকোসিটি কম ব্যাপার বেশি আছে। আছে, হ্যাঁ ভিসকোসিটি তারপর কম বেশি আছে টেম্পারেচার, মেইনলি। যদি আমরা একই পরিমাণ হিট এনার্জি অ্যাপ্লাই করি, তবে যেটা সহজে মেল্ট হয়ে যায় সেটা সেটা বেশি পরিমাণে মেল্ট হবে, মানে যেটা ল্যারেন্ট ফিউশন কম সেটা বেশি পরিমাণে মেল্ট হবে। হ্যাঁ তো সেই এই দুটা কারণে আসলে কি আউটপুটও দেখা যাবে কি ডিফারেন্ট হবে আর কি। আচ্ছা, এরপরে কয়েকটা ছবি এখানে দেখানো হয়েছে, সেগুলো বলছে বিভিন্ন ধরনের স্ক্রু অনেক সময় ইউজ করতেছে। স্যার ওই আগের ইউনিটে HIPS, ওটা কি প্লাস্টিক? কোনটা? HIPS, LDPA নিচের কাটটা হচ্ছে ওটা হাই ইম্প্যাক্ট পলিস্টার, হাই ইম্প্যাক্ট পলিস্টার মানে এটা পলিস্টার কিন্তু তার ইম্প্যাক্ট মানে ইম্প্যাক্টটা একটু বেশি আর কি। হাই ইম্প্যাক্ট পলিস্টার পিএস, এইটাই হচ্ছে হাই ইম্প্যাক্ট। তোমরা যদি কোনো কোনো পলিমার না জানো আমাকে বলতে পারো, বা তোমরা একটু সার্চ দিলে জানতে পারবা যে আসলে কোনটা কি পলিমার। সবগুলো কিন্তু আমি বলতেছি না, তোমরা কিন্তু একটু মানে যদি ফ্রি সময় পাও একটু অন্যান্য কি কি পলিমার আছে একটু আইডিয়া নিয়ে রাখবা আর কি। আচ্ছা ইউপিভিসি টা তো হচ্ছে আলট্রা হাই মলিকুলার ওয়েট নাকি ইউভি রে সেনসিটিভ পিভিসি? না এটা হচ্ছে ইউ ইউ না, এটা এটা পিভিসির একটা ভ্যারিয়েশন। এই ই দিয়ে কি হচ্ছে, আলট্রা হাই মলিকুলার ওয়েট নাকি আলট্রা ভায়োলেট রে প্রোটেক্টেড? কোনটা ইউভি ইউ? ইউপিভি, হ্যাঁ। হ্যাঁ ইউ হচ্ছে প্রোটেক্টেড, আলট্রা আলট্রা মলিকুলার ওয়েট না, প্রোটেক্টেড। আরেকটা আছে দেখো লো এলএলডিপি, এটা এটা ডেনসিটি এলডিপি ছিল, এটা লো তার মানে ডেনসিটি আরো কম আর কি। যেখানে এলডিপি আছে তার থেকে একটা আছে এলএলডিপি, এটা এটা ডেনসিটি আরো কম, এটা অবশ্য নতুন আসছে, মানে এত বেশি এটা ইউজ হয় না, মেইনলি এলডিপি পর্যন্তই আসলে আছে। পিসি তো স্যার পলিকার্বনেট, তাই না? হ্যাঁ পিসি হচ্ছে পলিকার্বনেট। পলিকার্বনেটের ব্যবহার কি তোমরা জানো কোথায়? কারো কি কোনো আইডিয়া আছে? কিছু ফাইবার বা প্লাস্টিক কন্টেইনার এরকম কিছুতে। এগুলাতে না, এটা মেইনলি হচ্ছে এটা একটা তোমার হচ্ছে ইয়ে কি বলে ট্রান্সপারেন্ট, একদম সাদা। এবার বলো, এবার এবার বলতে পারবে কিনা, ক্লু দিয়ে দিলাম।
পলিকার্বনেটটা একদম ট্রান্সপারেন্ট, বলতে গেলে 100% ট্রান্সপারেন্ট এবং মোটামুটি স্টিফ, খুব বেশি না হলেও মোটামুটি। এটা অ্যাপ্লিকেশন এবার বলে একটু ক্লু দিলাম, বলতে পারবা? তাহলে অপটিক্যাল সিস্টেম ইউজ করা হবে, সেখানে লেন্স। হয়, সেখানে হচ্ছে আরেকটা অ্যাপ্লিকেশন এখন আসতেছে যে জানলাতে উইন্ডোতে ইউজ করতেছে। গ্লাসের উইন্ডো না বানায় অনেক ক্ষেত্রে পিসি দিয়ে উইন্ডো বানাচ্ছে, ওয়েট কমে যাচ্ছে কিন্তু কি ইম্প্যাক্ট প্রপার্টি অনেকটা গ্লাসের মতোই, অত বেশি হয়তো না কিন্তু অনেকটা। আমি স্যার এর আগে প্লেক্সি গ্লাসের কথা জানতাম, কিন্তু স্যার প্লেক্সি গ্লাসটা তো পলিমিথাইল মিথাইল পিএমএমএ, তাই না? এটা হচ্ছে জেনারেলি, হ্যাঁ এটা হচ্ছে জেনারেলি উইন্ডোতে, মানে জেনারেলি এখন অনেকেই নাকি শুনতেছে যে গ্লাস ইউজ না করে পিসি ইউজ করতেছে। ইট ইজ রিসাইক্লেবল। হ্যাঁ আমার তো মনে হয় তাই স্যার, এটা থার্মোপ্লাস্টিকই তো হওয়ার কথা, থার্মোপ্লাস্টিক আমি জানি তো থার্মোপ্লাস্টিক। পলিকার্বন এটাতে বোধহয় স্যার বোধহয় বেনজিন আমি রিং যেটুকু আছে জানি অ্যারোমেটিক। আমি যেটুকু জানি এটা থার্মোপ্লাস্টিক আর কি। আচ্ছা এরপরে দেখো এই ফিগার 4.4 এ কতগুলো স্ক্রু ডিজাইন দেওয়া আছে, স্ক্রু গুলো ডিফারেন্ট হতে পারে, কারণ ডিফারেন্ট আউটপুট পাওয়ার জন্য বা ডিফারেন্ট পলিমার প্রসেস করার জন্য অনেক সময় ডিফারেন্ট ডিজাইনের স্ক্রু ইউজ করে আর কি। কোনটার কি কাজ এটা আমি বলতে পারবো না, কিন্তু মানে ভিন্ন ভিন্ন স্ক্রু ইউজ করলে দেখা যায় কি আউটপুটও ভিন্ন ভিন্ন আসে। আরেকটা কথা এখানে তোমাদের বইয়ে বলা আছে যে কোন কোন কমার্শিয়াল এক্সট্রুডারে এখন কি করতেছে, এই যে আমি যে তিনটা জোন বললাম, হিটিং জোন, মিটারিং জোন আর কি ফিড জোন, এই তিনটা জোন ছাড়াও এখন কোন কোন ক্ষেত্রে আরেকটা এক্সট্রা জোন অ্যাড করতেছে। ওই জোনটা মেইনলি মিক্সিংটাকে একটু বেটার করার জন্য আর কি। এই কম্প্রেশন জোনের শেষে আরেকটা এক্সট্রা জোন ইউজ করতেছে, এটা কম্প্রেশন জোনের মধ্যেই আসলে বলা যায়। ওইখানে কি করতেছে, কম্প্রেশনটাকে একটু বেটার করার জন্য এই কম্প্রেশন জোনে আরেকটা, মানে সব ক্ষেত্রে না, কোন কোন ক্ষেত্রে আর কি কম্প্রেশন জোনের মধ্যে আরেকটা ডিফারেন্ট জোন অ্যাড করতেছে। ওইটা করতেছে মেইনলি হচ্ছে কি যে পলিমার মানে মিক্সিংটাকে একটু ভালো হওয়ার জন্য। কোন পলিমারের ক্ষেত্রে এটা করা দরকার হতে পারে বলো দেখি? যেগুলোতে ইউনিফর্মিটি খুব বেশি দরকার হয় সেগুলোতে হয়তো হতে পারে। হ্যাঁ সেগুলোতে হতে পারে। হাই কোয়ালিটির পলিমার যদি তুমি পেতে চাও, হাই কোয়ালিটির প্রোডাক্ট, তাহলে অনেক সময় এই জন্য অনেক সময় কমার্শিয়াল এক্সট্রুডার যেগুলো এখন বানানো হয় সেগুলোতে একটা এক্সট্রা জোন করে দেওয়া। মেইনলি আসলে কম্প্রেশন জোনের মধ্যেই বলা যায়, তারপরে একটু বেটার কম্প্রেশন হওয়ার জন্য করতেছে। আচ্ছা আরেকটা জিনিস স্যার ইম্পর্টেন্ট যে, ওই হ্যাঁ আগের পেজে RAPRA, স্যার এই পেজে একদম সবার নিচের যেখানে স্ক্রু দেওয়া আছে সবার নিচের একটা জায়গা আছে RAPRA টাইপ একটা কি যেন, কোন RAPRA। এটা একদম ট্রান্সফার মিক্সার, একদম নিচের দিকের কোন ডানে। পেজে, এই পেজে না অন্য পেজে? এই পেজে। এই পেজে ফিগার 4.4 একদম একদম নিচের দিকে সবচেয়ে ডানে পেজে RAPRA ক্যাভিটি ট্রান্সফার মিক্সার। এটা কিরকম কাজ করে স্যার? ওই যে আমি বললাম যে আমি সবগুলা কিভাবে কাজ কেটে জানি না, মানে আমি একটু জানি যে এগুলো হচ্ছে ভিন্ন এরকম ইউজ করতেছে ভিন্ন ভিন্ন আউটপুট পাওয়ার জন্য। যেখানে কি মানে বলতেছে ক্যাভিটি ট্রান্সফার মিক্সচার। ক্যাভিটি ট্রান্সফার, ক্যাভিটি তো থাকবে, ক্যাভিটি থাকলে কি ভালো? পলিমারের মধ্যে যে প্রোডাক্ট তৈরি হবে এখানে ক্যাভিটি থাকলে কি ভালো? না, পলিমারের মধ্যে ক্যাভিটি থাকা ভালো না। হ্যাঁ তো সেক্ষেত্রে আমার সেই কারণে হয়তো হতে পারে যে তুমি যদি কোনো ক্যাভিটি থাকে, এটা আমি জানি না মেকানিজমটা নাকি স্যার কেমন। কোনো একটা ক্যাভিটি থেকে অন্য ক্যাভিটিতে ফ্লুইড ট্রান্সফার করা হয়, এটা স্ট্রাকচার এরকমই বিষয়ে এরকমই ঠিক কিছু বুঝতে একটা, পারছি এরকমই না। কিছু একটা আমি বুঝতেছি আর কি, সেটাই হয়তো বা হবে আর কি। খুবই ভালো কোয়ালিটি যদি চাও তখন হয়তো এটা ইউজ করে। কিন্তু আমরা আসলে আমাদের দেশে মনে হয় এত কিছু এখন আসেনি, আমরা যে প্রোডাক্টগুলো তৈরি করতেছি আমরা মোটামুটি নর্মাল, অবশ্য আমাদের দেশে বেশি ইনজেকশন মোল্ডিং পরে যেটা বলবো সেটা ইউজ হয়, স্টুডেন্টরা হয় অত বেশি না, বেশি ইউজ হচ্ছে ইনজেকশন মোল্ডিং বাংলাদেশে এই মুহূর্তে। ও যেটা বললো সুমিত সেটাই হয়তো এটা কাজ, তাই হয়তো বা হবে আর ক্যাভিটি একটা থেকে আরেকটা, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করে দিচ্ছে। আচ্ছা আরেকটা জোন ইম্পর্টেন্ট, অনেক ক্ষেত্রেই থাকে, সব ক্ষেত্রে থাকে না, কিছু কিছু এক্সট্রুডারে থাকে, সেটা হচ্ছে একটা ভেন্টিং জোন থাকে। এরকম একটা ভেন্টিং কম্প্রেসার জোনের মধ্যে সরি একটা ভেন্টিং জোন থাকে, এই যে ভেন্টিং বা ভেন্টিলেটর থাকে আর কি। এটা কি কি করতে পারে বলো দেখি? বিশেষ করে ময়েশ্চার সরিয়ে অনেক দেবে, অনেক 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 প্লাস্টিক পলিমার আছে ময়েশ্চারাইজার যেগুলো করে। হাইগ্রোস্কোপিক, কিছু কিছু পলিমার অ্যাবজর্ব করে। তো প্রোডাক্টের মধ্যে যদি ওয়াটার থেকে যায়, পলিমারের মধ্যে যদি পানি বা ময়েশ্চার থেকে যায়, সেটা কিন্তু প্রোডাক্টের কোয়ালিটিকে হ্যাম্পার করবে। যে অনেক ক্ষেত্রে এখন কি করা হচ্ছে, একটা এক্সট্রুডারের মধ্যে একটা এক্সট্রা কি ভেন্টিং জোন দিয়ে দেওয়া হচ্ছে কম্প্রেশন জোনের মধ্যে। তাহলে কি হচ্ছে, এখানে যখন কম্প্রেস হবে তখন যদি কোনো ময়েশ্চার বা পানি থাকে সেগুলো কি হবে, ভোলাটাইল এই যে ভেন্টিলেটর দিয়ে বাইরে বের হয়ে চলে যাবে, যার ফলে দেখা যাবে কি পলিমারের যে আউটপুটটা হবে, প্রোডাক্টটা হবে, এটা কোয়ালিটি ভালো হবে। এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে একটু আগে যে সুমিত বললো, অনেক সময় অনেক ক্ষেত্রে বা বেশিরভাগ ক্ষেত্রে একটা ফিল্টার থাকে, যেমন এখানেও দেখানো হয়েছে যে একটা ফিল্টার আছে। এই ফিল্টারের কাজ কি হবে বলো দেখি?
মানে কি কোন 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 কিসের পরে মিটারিং জোনের পরে একটা ফিল্টার থাকে ডাইয়ের আগে, এই ফিল্টারটার কাজ কি হবে বলো? আনমেল্টেড প্লাস্টিক বা প্লাস্টিকের মধ্যে যে আনওয়ান্টেড যদি কোনো কোনো এলিমেন্ট ইম্পিউরিটি থাকে থাকে বা সেটাকে যদি বাদ ইম্পিউরিটি দেয়। থাকে সেগুলোকে ফিল্টার আটকায় দিবে। ফিল্টারটা কাজ হচ্ছে একটাই, মানে আনওয়ান্টেড বা ইম্পিউরিটি গুলোকে আটকায় দেওয়া। ফিল্টারটা আসলে কি একদমই পাতলা হয়, খুবই পাতলা হয়, সেটাকে ধরে রাখার জন্য ফিল্টারের সাথে আরেকটা এরকম একটা ব্রেকার প্লেট অ্যাড করে দেওয়া হয়। ফিল্টার তো থাকবেই, ফিল্টারটা কি অনেক পাতলা, এটাকে হোল্ড করার জন্য ধরে রাখার জন্য ফিল্টারের সাথে আরেকটা ব্রেকার প্লেট ইউজ করে। ব্রেকার প্লেটটা স্টিলের, এটা অনেক চিকন পাতলা, তো স্টিলের আর কি। ব্রেকার প্লেটটার একটা কাজ হচ্ছে তোমার কি ফিল্টারটাকে ধরে রাখা। ব্রেকার প্লেটের মধ্যে অনেকগুলো এরকম হোল থাকে, এই হোলগুলোর কাজ কি হয় বলো তো, বলতে পারবা? বেকার প্লেটের একটা মেন কাজ হচ্ছে ফিল্টারটাকে ধরে রাখা, আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে সেটাই করে হচ্ছে গোল গোল যে হোলগুলো আছে এগুলোর মাধ্যমে। এগুলা কি কাজ? এই হোলগুলো দিয়েই তো ফিল্টার্ড প্লাস্টিক বা ফিল্টার লিকুইড বাইরে বেরিয়ে যায়। আবার এই যে স্ক্রু এর ভেতরে যে প্লাস্টিক চলে সে আমাদের একটু রোটারি মোশন থাকে, তো অনেক ক্ষেত্রে রোটারি মোশনটা সুবিধাজনক না হয়, এই রোটারি মোশনটাকে লেমিনারাইজ বা স্ট্রেট করে দেওয়ার জন্য এই হোলগুলো হ্যাঁ কাজে লাগে। ঠিক আছে ঠিক আছে, ও যেটা বললো সেটাই, যে পলিমারগুলো অনেক সময় ইয়ে হয়ে থাকে, উল্টাপাল্টা শেপ হয়ে থাকে, এগুলো জাস্ট স্ট্রেট করার জন্য এরকম কতগুলো হোল থাকে, হোলগুলোর মধ্যে থেকে যখন পলিমারটা বার হয়ে আসে সে কি পুরোপুরি স্ট্রেট হয়ে যায়। এরপরে যে সে কোথায় চলে যায়, ফিল্টারের পরে সেখান থেকে ডায়ে চলে গেল, ডাই থেকে পরে প্রোডাক্টটা বের হয়ে আসলো। তাহলে ডাইটার যদি তুমি শেপ চেঞ্জ করো তাহলে কি হবে, প্রোডাক্টের শেপও চেঞ্জ হয়ে যাবে। যে একটা সিঙ্গেল এক্সট্রুডার দিয়ে তুমি যদি ডায়ের ডিজাইন চেঞ্জ করো তাহলে দেখা যাবে কি যে ভিন্ন ভিন্ন আউটপুট পাওয়া যাবে। ডাই চেঞ্জ করে কিভাবে প্রোডাক্ট ভিন্ন হয় সেটা আমি আজকে বলবো না, কিন্তু জাস্ট বলে রাখলাম কি ডায়ের শেপটা চেঞ্জ করা যায়, ডায়ের শেপ চেঞ্জ করলে কি হবে, একই এক্সট্রুডার ইউজ করলেও ডিফারেন্ট প্রোডাক্ট তৈরি করা যাবে। আচ্ছা, এরপরে আমি চলে যাচ্ছি পরেরটা 4.2.6। আগের ছবিতে তোমরা দেখলা কি একটা সিঙ্গেল স্ক্রু আছে, তো অনেক ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে কি যে আউটপুটটাকে মানে বেশি আউটপুট পাওয়ার জন্য অনেক সময় একটা সিঙ্গেল স্ক্রু ইউজ না করে ডাবল স্ক্রু ইউজ করছে। এটাকে টুইন স্ক্রু এক্সট্রুডার বলতেছে, কিন্তু আসলে সব ক্ষেত্রে টুইন নাও হতে পারে, মানে জিনিসটাকে দুইটা স্ক্রু ইউজ করে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আইডেন্টিক্যাল হতেও পারে, কোনো কিন্তু সব ক্ষেত্রে আইডেন্টিক্যাল হবে তাও না, নন আইডেন্টিক্যালও স্ক্রু হতে পারে, কিন্তু মেইন আইডিয়া হচ্ছে যে কি দুইটা স্ক্রু ইউজ করতেছে। এটা মেইন কারণ কি যে আউটপুটটাকে বেশি আউটপুট পাওয়ার জন্য। এখানে ধর কয়েক ধরনের ডিজাইন দেওয়া আছে, যে টুইন স্ক্রু হয়ে থাকে। প্রথমটাকে বলছে কাউন্টার রোটেটিং, মানে কি দুটা স্ক্রু দুই দিকে ঘুরবে। আরেকটাকে বলছে কো রোটেটিং, দুটা স্ক্রু একই দিকে ঘুরবে। এই দুটো আউটপুট কি একই হবে বলো দেখি? না স্যার। কোনটায় ফাস্ট হবে কোনটায় স্লো হবে, কোনটায় তাড়াতাড়ি পাস করবে কোনটায় দেরি করে পাস করবে? এটা স্যার বলা কঠিন, ফ্লুইড মেকানিক্স দেখে বলতে হবে। যেখানে কাউন্টার সেখানে কি দুটো দুই দিকে ঘুরছে, তাহলে এখানে কি এখানে কি হবে, এখানে কি মানে একটু ভিতরে সময় বেশি লাগবে না পাস করার জন্য? যেটা হচ্ছে এখানে তো সরি বলো। স্যার দুটো স্ক্রু ঘুরতে ঘুরতে সামনের দিকেই তো পলিমারটাকে নিয়ে যাবে, ফলে সামনে থেকে নিয়ে যাবে, কিন্তু এখানে এখানে যে জিনিসটা হচ্ছে মিক্সিং আসলে বেশি হবে, যেটা কাউন্টার রোটেটিং সেখানে মিক্সিং বেশি হবে, প্রোডাক্টের ইউনিফর্মিটি বেশি হবে এবং কি কোয়ালিটি ভালো হবে। কিন্তু যেটা কোরোরেটিং সেটা কি করবে, জাস্ট কি সামনে থেকে পাস করে দিবে, খুব বেশি কিন্তু মিক্সিং হবে না। সেটা সেই সেই মেকানিজমে বলতেছে যদি কোরোরেটিং হয় তাহলে সময় একটু কম লাগতেছে। স্যার হ্যাঁ আমার প্রশ্ন হচ্ছে কাউন্টার রুটিং এ যখন এরকম ইন্টার মেশড অবস্থায় থাকবে তখন একটা স্ক্রু ঘুরবে ঘড়ির কাঁটার থেকে, একটা ঘড়ির কাঁটার উল্টো দিকে, একটা ক্লকওয়াইজ একটা কাউন্টার ক্লকওয়াইজ, ফলে তাদের মেটিং সার্ফেসে কিন্তু কোনো রকম ফ্রিকশন তৈরি হবে না। এটা যে কেউ একটা গিয়ারের ছবি ভিজুয়ালাইজ করলেই পারে। কিন্তু স্যার যদি কোরোরেটিং হয় তাহলে তো স্যার যখন স্ক্রু গুলো ঘুরতে থাকবে তখন তারা নিজেদের যে কন্ট্যাক্ট সার্ফেস সেই কন্ট্যাক্ট সার্ফেসে বিপরীত দিকে ঘুরবে না, তখন তো স্যার ওই স্ক্রু গুলো সার্ফেস তো তো আস্তে আস্তে এরোরেড হয়ে যাবে, ফলে তাদের মধ্যে তো স্যার একদম সলিড গ্যাপলেসনেস থাকবে না, কিছুটা হলেও তো গ্যাপ তৈরি হবে, কিছুটা হবে বিভীষিকাতে কিছুটা হবে। হবে কিছুটা হবে, কিন্তু বইয়ে যে আইডিয়াটা যে যিনি লিখেছেন তিনি বলছেন যে যদি কাউন্টার হয় সেক্ষেত্রে মিক্সিংটা, হ্যাঁ তুমি যেটা বলো সেটা থাকতে পারে, তার থেকে বেশি এফেক্টিভ ভাবে হচ্ছে যখন যখন মানে কাউন্টার হলে তখন কি মিক্সিংটা বেশি বলতেছে। কিন্তু আমি স্যার কোর রুটিং এর কথা বলছি, কিন্তু তাহলে স্ক্রু গুলো একটা একটা গায়ে কি বলবো যে অ্যাব্রেডেড হবে না, মানে মানে একটা একটা গা ঘষে ঘষে যাবে না? ঘষে ঘষে যাবে, সেটা সেটা আবার দুই ধরনের আছে, সেটা আবার একটু পরে বলতেছি।
সেটা আমরা বলছি কনজুগেটেড নন কনজুগেটেড, মানে কোনটার ক্ষেত্রে যেটা কনজুগেটেড সেটা হচ্ছে কি যে একদম গায়ে লেগে 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 থাকবে কিন্তু ঘষে যাবে না, কিন্তু কাউন্টার রুটিং এ কিন্তু স্যার গায়ে লেগে থাকবে কিন্তু ঘষে যাবে না। দুটো কাউন্টার রুটিং গিয়ার বা স্ক্রু যদি পাশাপাশি রাখা হয়, তবে তাদের খাঁজ বরাবরটা ইন্টারমেশড হয়ে গেলেও কিন্তু তারা কাউন্টার রুটিং আকারে ঘুরতে পারে। এটা যে কেউ একটা গিয়ারের ছবি ভিজুয়ালাইজ করলেই পারে। সেটা অবশ্য ঠিক আছে, সেটা ঠিক আছে, কিন্তু এখানে এখানে সেটা ঠিক আছে, এটা হচ্ছে 45, এটাও ঠিক, কিন্তু মানে বই যেটা বলতেছে যে যদি কাউন্টার রোটেটিং হয় সেক্ষেত্রে মিক্সিং ভালো হবে অ্যাটলিস্ট কোরেটিং থেকে আর কি, এবং বলতেছে এবং না যদি কাউন্টার রোটেটিং হয় তাহলে মিক্সিং অবশ্যই কোরোটেটিং থেকে একটু বেটার হবে। ঠিক আছে, মিক্সিং নিয়ে আমার কোয়েশ্চেন না, মানে আমার কোয়েশ্চেন হচ্ছে যে কোরোটিং এর ক্ষেত্রে স্ক্রু গুলো যখন একটা একটা ঘষা খায় তখন তো এটা তো খুব বেশি ইরোশন হওয়ার কথা, তবুও স্যার এটা ইউজ করে কি হবে? এখানে স্যার মেইনটেনেন্স কস্ট অনেক বেশি হওয়ার কথা না? সেটা তো অবশ্যই, সেটাও ঠিক বলতেছো তুমি। এখানে মনে হয় যেটা যেটা আইডিয়া যেটা ধরতেছে যে হয়তো বা তারা ইয়ে আছে আর কি, মানে তাদের মধ্যে এখানে ছবিতে কোনো স্পেস দেখা যাচ্ছে না, আমার মনে হয় স্পেস একটু তো থাকবে, আমার মনে হয় না যে সবসময় লেগে যাবে আর কি, একটু দূরে দূরেই থাকবে। যেটা হচ্ছে তোমার এখানে দেখাচ্ছে যে তোমার কি কনজুগেটেড মানে কোনো স্পেসই নেই বা খুব অল্প স্পেস আছে, সেইটার ক্ষেত্রে হয়তো তুমি যেটা বলছো সেটা থাকতে পারে আর কি। জেনারেলি আসলে কি লেগে লেগে থাকে না, একটু দূরে একটু সামান্য হলে একটু ডিস্টেন্স থাকেই আর কি। সেটা চিন্তা করে আমার মনে হয় বলতেছে যে যে কাউন্টার ওয়েটিং হলে সেখানে মিক্সিং বেশি হবে, কোরেটিং একটু কম হবে আর কি। আর কোরেটিং একটু সময় কম লাগবে, কাউন্টার একটু বেশি লাগবে। যদি এই জিনিসটা চিন্তা করো তাহলে কোন পলিমারের ক্ষেত্রে কোনটা ইউজ করা উচিত? কাউন্টার কোনটা, কোন ধরনের পলিমার কাউন্টার ইউজ করলে বেটার, কোন ধরনের কো ইউজ করলে বেটার? বলো যেটা যেটা কি সেনসিটিভ বেশি সেটা সেটা কোনটা? থার্মাল বা মেকানিক্যাল সেন্সিটিভিটি বেশি থাকলে কোর রুটিংটাই ভালো। কোটাই ভালো, কারণ সে তাড়াতাড়ি পাস করে দিবে। কাউন্টার ইউজ করলে দেখা যাবে কি সেখানে অনেকক্ষণ আটকে থাকবে এবং তার ইয়ে কি কি বলে তার প্রপার্টি চেঞ্জ হয়ে যেতে পারে। যেগুলা হিট সেনসিটিভ সেগুলা তাহলে কি অবশ্যই কো ইউজ করা বেটার, আর যেগুলো হিট সেনসিটিভ না সেগুলোর ক্ষেত্রে কাউন্টার ইউজ করা যেতে পারে। আচ্ছা, এরপরে আরেকটা টাইপ বলতেছে যেটা বললাম কনজুগেটেড নন কনজুগেটেড। কনজুগেটেডের মধ্যে স্পেস একটু কম, এখানে দেখানো হচ্ছে যে কোনো স্পেসই নেই। আসলে কি এরকম হতে পারে সামান্য একটু হলো স্পেস হয়তো বা খালি লাগলো থাকতে পারে। যেটা নন কনজুগেটেড সেখানে কি দুটার মধ্যে একটু দুইটা স্ক্রু ইউজ করতেছে, সেখানে একটু দুইটা স্ক্রুর মধ্যে একটু স্পেস থাকতেছে। এই দুটার ক্ষেত্রে কি আউটপুট একই হবে নাকি ডিফারেন্ট হবে? কোনটায় মিক্সিং বেশি হবে? যেখানে গ্যাপ আছে সেখানে মিক্সিং এর ফ্লো হওয়ার চান্সটা বেশি থাকবে। গ্যাপ থাকলে মিক্সিং ভালো হবে না? আর তুমি একটু মিক্সিং বলো। মানে এখানে স্যার, এখানে স্ক্রুয়ের এক সাইড থেকে অন্য সাইড যাওয়ার জন্য একটা চ্যানেল থাকবে, সেই অর্থে মিক্সিং ভালো হবে। চ্যানেলের দুই পাশেই প্লাস্টিকের এক্সচেঞ্জ হতে পারবে, সুতরাং সে সেন্সে এটা মিক্সিং ভালো কিন্তু হবে। কিন্তু কিন্তু ওপেন স্পেস যেহেতু কনজুগেটেড কম, সেখানে কিন্তু প্রেসার বেশি। সেটা চিন্তা করলে কিন্তু আবার মিক্সিং বা কম্প্রেশন কিন্তু কনজুগেটেড একটু বেশি হবে আর কি, নন নন থেকে। মানে ওভারঅল যে দুটার মধ্যে ওপেন স্পেস ননে বেশি আর ওপেন স্পেস কনজুগেটেড একটু কম। এখানে আবার একই জিনিস আসছে, যেটা হিট সেন্সিটিভ বেশি, সেটা যদি কনজুগেটেড ইউজ করে ফেলা হয় তাহলে দেখা যাবে কি যে এখানে অনেক সময় আটকে থাকার সম্ভাবনা আছে, তা কি প্রপার্টি ডিটেরিয়েট করতে পারে। সেক্ষেত্রে হিট সেন্সিটিভ পলিমারের জন্য অবশ্যই নন কনজুগেটেড স্ক্রু ইউজ করতে হবে। যদি হিট সেন্সিটিভ না হয় সেক্ষেত্রে কনজুগেটেড ইউজ করা যেতে পারে যদি যদি দরকার পড়ে। তোমাদের যদি পরীক্ষা এরকম আসে যে একটা পলিমারের কথা দিয়ে দেওয়া হলো, সেটা ক্ষেত্রে একটু ডিজাইন করো এক্সট্রা, সেক্ষেত্রে কিন্তু এই ফ্যাক্টর গুলো বলে তোমাকে বলতে হবে আর কি। আচ্ছা, আমার আজকের মতো বলা শেষ, বলো তোমরা কিছু বললে বলতে পারো। তো স্যার নেক্সট দিন আমরা কোন নেক্সট অংশটা দিন পরে তোমরা আসবো? করবা হচ্ছে এই যে তোমার আমি যে বললাম যে কি তুমি একই এক্সট্রুডার ইউজ করে তুমি যদি ডাই ডিফাইন করো সেক্ষেত্রে প্রোডাক্ট ডিফারেন্ট হবে। একই এক্সট্রুডার ইউজ করে তোমার যে ভিন্ন ভিন্ন প্রোডাক্ট তৈরি করা যাবে, ডাইগুলা কেমন হবে সেগুলো সব বলবো আর কি। তাহলে 4.2.7 থেকে কত পর্যন্ত? এখানেও কিন্তু তাই, তুমি কিন্তু ওই যে মেকানিজম গুলা পড়তে হবে না, খালি কি টেকনিক গুলা বলবো আর কি আমি। মানে ম্যাথমেটিক্স এগুলো আমরা স্কিপ করে যাব? ম্যাথমেটিক্স পড়তে হবে না, শুধু টেকনিক গুলা মানে মেশিনটা কিভাবে কাজ করছে, কোন ধরনের আউটপুট তৈরি হচ্ছে, কি ধরনের পলিমার ইউজ করতেছে সেগুলো। তাহলে একদম ইয়ের আগ পর্যন্ত তোমার হচ্ছে যে এই যে এই পর্যন্ত 4.3 এর আগ পর্যন্ত, ইনজেকশন মোল্ডিং এর আগ পর্যন্ত নেক্সট চুডারটা শেষ করে দিব আর কি আমি।
আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের জন্য একটু বলি যে সামনের শনিবারে আমি একটু থাকতে পারতেছি না, আমি একটু ঢাকার বাইরে ঢাকার বাইরে ঠিক না গাজীপুরে যাবো, কাজে আমি একটু ক্লাস নিতে পারতেছি না, শনিবারে ক্লাসটা হবে না আর কি, বুঝতে পারছো? আর হচ্ছে মঙ্গলবারে মানে তোমাদের ছুটি আছে, মঙ্গলবারে ক্লাস হচ্ছে না, আর রোববারে তোমাদের আমি ছুটি নিচ্ছি আর কি। শোনা গেছে আমার কথা? জি স্যার। ইয়েস স্যার। এটা বন্ধ কর, তুমি রেকর্ডিংটা বন্ধ করে দাও। স্বাগত। স্যার ক্লাস টেস্ট কি মানে আমাদের লিখতে হবে খাতায় বা এরকম কিছু? হ্যাঁ, লিখতে তো হবেই তো, অবশ্যই এমসিকিউ না, তোমাকে তো লিখতেই হবে, লিখতে হবে। এবং তোমার সিটি আমি তো তোমাকে সিটি কিভাবে দিচ্ছি জানি না, টার্ম পরীক্ষা যেভাবে দিলে না সেভাবেই করবা আর কি। তোমার লিখবা, লিখে ছবি তুলবা, ছবি তুলে টিমসে আপলোড করে দিবা। টিমসে আমি ক্লাস টেস্টের একটা ফোল্ডার খুলে ফেলবো, ওইখানে আপলোড করে দিতে হবে সবাইকে। আর আমি হচ্ছে তোমার কোশ্চেনটা দিব হচ্ছে যে তোমাদের টার্ম ফাইলে যেভাবে দেয় না তোমাদের ইয়ের মধ্যে কি জানি ফাইল ক্লাস ম্যাটেরিয়াল, ওইখানে কোশ্চেনটা দিব আর কি। যদি কেউ টিমসে এখন কারণ তোমাকে যদি কাউকে যদি টিমসে অ্যাড না করে থাকি আমি, তাহলে একটু আমাকে বলতে হবে। 20 মিনিটের পরীক্ষা হবে, হ্যাঁ 20 ক্লাস টেস্টে 20 মিনিটস এর হবে। এবং একটু চিন্তা করে অ্যানসার দেওয়ার মতো প্রশ্ন, একদম কিন্তু ইজি না, বইয়ে যা লেখা আছে একটু চিন্তা করতে হবে, খুব বেশি কিছু না, কিন্তু একটু চিন্তা করে অ্যানসার করতে হবে। তোমাদের আপলোডের জন্য কতক্ষণ লাগবে, মানে গতবার স্যারে কতক্ষণ দিছিল তোমাদেরকে আপলোড করার জন্য সিটির সময়? অ্যাপ্রক্সিমেটলি 10 মিনিট। শুনতে পাচ্ছি না। স্যার 10 মিনিটসের মতো ছিল স্যার ইন এভারেজ। হ্যাঁ, তাহলে 20 মিনিটস যদি আমি সিটি নিই, 10 মিনিটস হচ্ছে তোমার আপলোড করার জন্য, তাহলে হাফ এন আওয়ারে হয়ে যাবে আর কি। জি স্যার। আমি যেটা করব, তাহলে আমি 9টা 5 মিনিটে প্রশ্নটা আপলোড করব, ঠিক আছে? 9টা 5 আমি আপলোড করে দিব, তোমরা 9টা 10 থেকে লেখা শুরু করবা। সবাই 9টা 5 এর মধ্যে ক্লাসে চলে আসবা, নাহলে কিন্তু টাইম কিন্তু লস হয়ে যাবে। 9টা 5 এ আসবা, 9টা 5 আমি আপলোড করে দিব, তোমার 5 মিনিট কোশ্চেনটা ডাউনলোড করে নিয়ে 9টা 10 থেকে লেখা শুরু করবা, ঠিক আছে? 9টা 10 থেকে 9টা 30, 9টা 40 এর মধ্যে আপলোড করে দিবা সবাই, ঠিক আছে? হ্যাঁ, যদি যদি কোনো কারণে আপলোডের পিকচার কোয়ালিটি খারাপ হয়, সেক্ষেত্রে কি স্যার? কোনো কারণে না হইলে আমি একটু খুবই যদি দরকার হয় আমি 5 মিনিট দরকার হলে বাড়ায় দিব, বা আমি আপনাকে পরে আমাকে ইমেইলে পাঠাবো, যদি না পারো আর কি। ওকে স্যার, যদি প্রবলেম থাকে। যদি কোনো প্রবলেম হয়, কারো হইতেই পারে, খুবই স্বাভাবিক, নেটওয়ার্কের তো কোনো ঠিক নাই, সেক্ষেত্রে আমি হয় সময় বাড়িয়ে দিব, নাহলে আমাকে ইমেইলে পাঠিয়ে দিবা। আমার ইমেল কি সবার কাছে আছে? বুয়েট ওয়েবসাইট থেকেই প্রবাবলি ওয়েবসাইটে আছে, হ্যাঁ বুয়েট ওয়েবসাইটে আছে। আচ্ছা, আর কোনো প্রশ্ন করবে কিনা বলো সিটি সম্পর্কে? তাহলে রোববারের সিটি, কিন্তু শনিবার আমি ক্লাস নিচ্ছি না, রোববারের সিটি। আমি রোল কল করছি, রোল 1, ইয়েস স্যার। রোল 2, রোল 2, 3, Present, sir. 4, Present, sir. 5, Present, sir. 6, Present, sir. 7, 9, 8, Present, sir. 9, Yes, sir. Roll line. 10, Yes, sir. 11, প্রেজেন্ট স্যার। 12, Yes, sir. 13, Present, sir. 15, Yes, sir. 16, Yes, sir. 17, Yes, sir. 18, 18, 19, Yes, sir. 20, Yes, sir. 21, Yes, sir. 22, Yes, sir. 23, Yes, sir. 24, Yes, sir. 25, Yes, sir. 27, Yes, sir. 28, 29, Yes, sir. 30, Yes, sir. 31, Yes, sir. 33, Yes, sir. 34, Yes, sir. 35, Yes, sir. 36, Yes, sir. 37, Yes, sir. 38, Present, sir. 39, Yes, sir. 40, Yes, sir. 41, Yes, sir. 42, Yes, sir. 44, Yes, sir. 45, Yes, sir. 46, Yes, sir. 47, Present, sir. 48, Yes, sir. 49, Yes, sir. 50,
Yes, sir. 13 বাচ্চা 20, 13 বাচ্চা 20, 29, 13 বাচ্চা 29. ঠিক আছে, তাহলে তোমাদের সাথে রোববারে দেখা হবে। হ্যাঁ বলো। Sir, roll 2 present, sir. Sir, 12 batch and 19, sir. 12 ব্যাচে 19। তুমি কি আগে কোনো ক্লাসে ছিলে না? না স্যার ছিল না। আচ্ছা, আমি সবাইকে টিমসে অ্যাড করে ফেলবো। যদি ক্লাস টেস্টের আগে দেখো যে তোমাকে অ্যাড করা হয়নি যে কোনো কাউকে, আমাকে একটু বলতে হবে। আর কিছু বলবে কিনা আজকে তোমরা? রোববারে 9টা 5-এর মধ্যে সবাই প্রেজেন্ট থাকবা। ঠিক আছে, আমি তাহলে লগ আউট করছি। ভালো থাকো সবাই, দেখা হবে রোববারে। থ্যাংক ইউ।